হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে HQPDS এর যে ড্র টুলস এগুলো আছে এগুলোর কাজ কিভাবে করতে হয়। তো সেই ভিডিওতে আমার কয়েকটা টুলস মিস হয়ে গিয়েছিল, কারণ আমি সেটিং থেকে এইগুলো টুল মানে অর্থাৎ কেন জানি ছিল না। সেই দিন আমি সফটওয়্যার নিয়ে একটু ঘাটাঘাটি করেছিলাম, তাই এই যে এই টুলগুলো এই পর্যন্ত উপরে করে দেখিয়েছিলাম, কিন্তু এই যে এখান থেকে রোটেট টুল থেকে আপনার এই যে টুলবার সেটিং এই পর্যন্ত মিস হয়ে গিয়েছিল আর কি। তো আজকের ভিডিওতে আমি এইগুলো সহ টোটালি এইগুলো, তো এখানে যেগুলো যেগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং এই কয়েকটা, সো যারা নতুন প্রোগ্রাম শিখছেন তাদের জন্য আজকে আর কি আমি এই টুলগুলো এবং এই নিচে যেগুলো আপনাদের জন্য দরকারি সেই টুলগুলো নিয়ে আলোচনা করব। সো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এই টুলটার নাম হচ্ছে রোটেট। তো এই রোটেট টুলটার কাজ হচ্ছে, ধরেন আপনি কোনো একটা পিকচার বা কোনো একটা অংশকে ঘুরিয়ে নিতে চান। ধরেন আহ, একটা অংশ আছে এরকম, আহ, ধরেন যেমন এখানে সেই দোয়েল পাখিটা। তো আপনি চাইছেন এটাকে আপনি কিছুটা ঘুরিয়ে নেবেন, মানে হালকা একটু ঘুরিয়ে নেবেন। তো এটাতে তো আর এখানে ঘোরানোর মতো অন্য কোনো টুলস নেই। তো এটাই হচ্ছে এই রোটেট টুলস, যে এটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য প্রথমে আপনাকে সিলেকশন বক্স দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আপনি রোটেট টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার কাছে কিছু অপশন শো করছে, যে এটা যে ঘুরবে এটার ডিরেকশনটা কোন দিকে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই অ্যাঙ্গেলে, নাকি কাউন্টার ক্লক মানে ওয়াইজ। এটার মানে হচ্ছে, আচ্ছা যাই হোক, আপনারা সবসময় ক্লক ওয়াইজই দিবেন। আর এটা কাউন্টার ক্লক ওয়াইজ হচ্ছে, এটা মানে একটু উল্টো পাশে আর কি। তো আপনারা সবসময় এটা দিবেন এবং এখানে সেন্টার, মানে আপনি যে এই পিকচারটা ঘোরাবেন, রোটেট করবেন, তো এটার সেন্টার কোনটা থাকবে। যদি ধরেন থাকে, যদি এই এইখানে সেন্টারটা দেন, তাহলে এটা ঠিক এই পুরোটা ঠিক এদিক দিয়ে ঘুরবে অথবা এদিক দিয়ে ঘুরবে। আর যদি মাঝখানে সেন্টার দেন, তাহলে এটা মাঝ বরাবর মাঝখানেরটা ঠিক থেকে পুরোটা ঘুরবে। সো এটা হচ্ছে সেই সেটিং। তো ধরেন এটা সবসময় আপনারা রেক্টেঙ্গেলই দিয়ে রাখবেন। আহ, যারা নতুন আছেন তারা, যখন আপনারা আস্তে আস্তে কাজ শিখে ফেলবেন অলরেডি, তখন কিন্তু আপনারা এইগুলোর কাজ করতে পারবেন। তো এরপরে অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে আপনি কত অ্যাঙ্গেলে ঘোরাতে চান এই পিকচারটাকে। সো ধরেন আমি এখানে দিয়ে দিলাম 170 অ্যাঙ্গেল, 172 দিয়ে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এই পিকচারটা পুরোটা 172 অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তো আবার যদি আমি ব্যাকে গিয়ে আবার এটাকে ধরেন আমি আহ, এখানে হচ্ছে জিরো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইখানে আমি ধরেন 10 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, দিয়ে ওকে। দেখতে পাচ্ছেন যে আমারটা এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে পিকচারটা ঘুরে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন, যেমন 26। তো 26 দিয়ে আমি ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এটা 26 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল এই পিকচারটা। সো এখন আহ, এই যে নিচে আরো তিনটা অপশন আছে, এটা হচ্ছে অনলি ডিসপ্লে ইন সিলেক্টেড এরিয়া, অর্থাৎ আহ, এটা যদি আমি ক্লিক করে ওকে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার যতটুকু এরিয়া সিলেক্ট করা ছিল এটার ভিতরেই, মানে এটার বাইরে কোনো অংশ যায় নাই। যতটাই রোটেট হয়েছে এর ভিতরে হয়েছে। এবং যেমন ধরেন এই যে এই কোণাটা এইখানে রোটেট হয়ে এইখানে আসার কথা ছিল, কিন্তু এখানে আসে নাই। সো এটা আমি যদি আবার ব্যাকে গিয়ে এটাকে উঠিয়ে দেই,
তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটা কোণা এখান থেকে বের হয়ে গিয়েছে। সো এটার কাজ হচ্ছে এটা, এবং এখানে আরেকটা, এটা হচ্ছে ক্লিয়ার অরিজিনাল এরিয়া, অর্থাৎ এই যে আমি যে রোটেট করছি, তো ওইটা তো রোটেট হচ্ছেই, কিন্তু এ মানে নিচে যে আরেকটা আছে, অর্থাৎ ধরেন এই পিকচারটা আমি রোটেট করব। সো রোটেট করার সময়, এক মিনিট, এটা আমি একটু ভালোভাবে সিলেক্ট করে নেই। সো এটা, এই যে এখন যেটা আমি রোটেট করব, তো দেখা গেল যে এইটা রোটেট হয়ে যাবে এবং এর পরিবর্তে কিছু থাকবে না। অথবা একবার আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো যখন আমি ক্লিয়ার দিব, তাহলে দেখবেন এই শুধু এই ছবিটা রোটেট করলে যা হবে তাই থাকবে। মানে এটা রোটেট হয়ে গেল, তো মানে এটা রোটেট হয়ে গেল, কিন্তু যখন আপনি এই ক্লিয়ার অরিজিনাল এরিয়া এটা যদি না দিবেন, তাহলে অরিজিনাল যে এই এরিয়াটা এটা ক্লিয়ার না হয়েই ঠিক এরকম একটা ছবি কপি হয়ে রোটেট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে একটা তো রোটেট হয়েই আছে, মানে এটা তো, এই যে এটা তো অরিজিনাল, এটা রোটেট হয়ে আছে, কিন্তু এটার নিচে আর একটা আছে, সেটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে ডুপ্লিকেটটা রোটেট হয়ে গেছে, আর অরিজিনালটা কিন্তু এই যে নিচে আছে। সো এটা হচ্ছে সেইটার কাজ। এবং এই যে এখানে দেওয়া আছে, the dialog box will not display the dial সরি, বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আপনারা হয়তোবা কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছেন। তো আমি জানলাটা একটু করে দিলাম। তো যাই হোক, তো এই থার্ড অপশনটা, এটা হচ্ছে দ্য ডায়ালগ বক্স উইল নট বি ডিসপ্লেড, মানে ডায়ালগ বক্সটি মানে ডিসপ্লে হবে না, মানে ডিসপ্লেতে শো করবে না। ডায়ালগ বক্স বলতে এই বক্সটি আর কি। এই বক্সটি যদি আপনি এটা ক্লিক করে ওকে করে দেন, তাহলে দেখা যাবে যে আপনার সেটিং যেরকম করা আছে সেই অ্যাঙ্গেলে এখানে ক্লিক করলেই সেটা মানে আর কি ওই অ্যাঙ্গেলেই কাজ করবে। তবে ওই বক্সটা আর কিন্তু শো করবে না। সো যার কারণে আপনাকে যদি আবার আপনি যদি বক্সটা আনতে চান, তাহলে এইখানে ক্লিক করে অপশনে ক্লিক করবেন এবং রোটেটে ক্লিক করে এই যে দিস ডায়ালগ বক্স উইল নট বি ডিসপ্লেড, তো এটা ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে এবার এখান থেকে ক্লিক করলেই এই ডায়ালগ বক্সটা এখানে চলে আসবে। সো এটা ছিল এটার মানে আর কি একটা ছোট্ট একটা এক্সপ্লেইন, বা যেটাই বলেন আপনি। তো এরপরে এটা হচ্ছে স্ট্রেচ। তো এই স্ট্রেচের মানে হচ্ছে টেনে বাড়ানো, অর্থাৎ কোনো কিছুকে আপনি টান দিয়ে বড় করছেন। তো এটার কাজ শুধু বড় করা না, ছোট করাও। যেমন ধরেন এই পিকচারটা আমার টোটাল কত পিক্সেল, অথবা টোটাল কতটুকু আর কি বর্গক্ষেত্র। তো এখানে দেখতে পাচ্ছেন উইতে আছে 144 এবং হাইটে আছে 124, অর্থাৎ আহ, লম্বালম্বি আছে 124 আর আড়াআড়ি আছে 144। তো আমি চাইছি এটাকে আরো আমি বড় করব। সো দেখা গেল এখানে উইথ মানে এত নিডেল, মানে 144 নিডেল আছে এবং 124 রো আছে। তো কোনো প্যাটার্নে যখন আমরা কোনো পিকচার ছোট করতে চাই আরো, অথবা কোনো পিকচারকে বড় করব, তখন এইটার এই স্ট্রেচের কাজ করবে, মানে স্ট্রেচ দিয়ে করতে হবে। সো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করলে কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো আপনি প্রথমে এটা একটা এরিয়া সিলেক্ট করে নেবেন যেটাকে আপনি বড় বা ছোট করতে চান। তারপর এটা সিলেক্ট করে সেই এরিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল উইথ অরিজিনাল হাইট, মানে এটা হচ্ছে অরিজিনালটা। তো এখানে আরেকটা দিয়ে দিয়েছে যে নিউ উইথ নিউ হাইট।
তো এখানে আপনি ধরেন এটাকে আপনি এটা আছে 144 নেডেলের, তো এটাকে ধরেন আপনি 100 নেডেলের করবেন অথবা 90 নেডেলের করবেন। তো এখানে আমি 90 লিখে দিব। তো এখানে 90 লিখে দেওয়ার পর দেখবেন যে যেমন এইখানে 144 থাকা মানে যখন এখানে 144 ছিল তখন এখানে 124। সো এই যে একটা রেশিও আছে, যখন আমি এইখানে কমাবো নতুন একটা দিব, ঠিক এই রেশিওতে যেন এই পয়েন্টের সাথে এটা মিলে যায়। সো এইটার জন্য এখানে কিপ অরিজিনাল এক্সপেক্ট রেশিও এটাতে টিক দিয়ে রাখবেন। সো ধরেন 144 নিডলে যদি এত রো হয়, তাহলে 90 নিডলে কত রো হবে? অবশ্যই 77। তাহলে এটা এক সমানে ছোট হবে বড় হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ একইভাবে কমবে বাড়বে, ঠিক আছে? আর যদি আপনি এটা না দেন তাহলে দেখবেন যে এদিকে যতই আপনি কমান ওদিকে আবার আলাদাভাবে যে ধরেন এরকম হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে গেল। সো এটা আমি এখানে দিয়ে দিলাম এবং এটা আমি দিলাম 90 দিয়ে ওকে। তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমি এটা যেখানে নিয়ে খুশি সেইখানে ক্লিক করলে এটা সেখানে প্লেসমেন্ট হয়ে যাবে। সো এটাকে যদি এখন আমি বড় করতে চাই তাহলে দেখেন এটাকে আমি বড় করি, ধরেন এটাকে আমি 200 নিডেলে করব, দিয়ে ওকে। এই যে 200 নিডেল হয়ে গেল। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, তো সিলেক্টটা এটা হচ্ছে 25%, অর্থাৎ এই যে অরিজিনাল রেশিওটা আছে এই অরিজিনাল রেশিওর মানে অরিজিনাল যেই মানে আর কি ইয়াটা আছে অরিজিনাল সাইজ, এই অরিজিনাল সাইজের 25% আসবে, অর্থাৎ 4/1 হবে। অর্থাৎ যদি এখানে 144 নিডল থাকে তো 144 নিডলের 4/1 হবে। তো সেটা হলে এখানে আমি প্রথমে ক্লিক করি, তো দেখতেই পাচ্ছেন 144-এর 4/1 হচ্ছে 36 না, হ্যাঁ 36, ঠিক আছে। তো ওকে দিলাম, ওকে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে, সরি এটা তো একবারে বেশি ছোট হয়ে গেল, তো মনে হয় কোনো সমস্যা। হ্যাঁ 36, তো এটা 25% এসেছে আর কি। তো এটাকে আমি যদি 50% করি তাহলে 50%, অর্থাৎ ও আচ্ছা 50% হচ্ছে 4/1, তো যাই হোক এটা 150%, অর্থাৎ এটার একটু বড়। ও আচ্ছা যাই হোক, এটা হচ্ছে রেশিওর কারণে হচ্ছে। তো এইভাবে আপনারা এটাকে যে কোনো পিকচারকে ছোট অথবা বড় করতে পারবেন। তো এরপর হচ্ছে শ্যাডো টুল। এই শ্যাডো টুল নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। এর কারণ হচ্ছে এটা যদি আপনারা ভালো মতো বুঝতে না পারেন তাহলে কিন্তু এটার কাজ আপনারা করতে পারবেন না। তারপরেও আমি একটু মানে আর কি আপনাদের সাধারণ একটা ধারণা দিচ্ছি। ধরেন ধরেন এইখানে আপনি এইভাবে সাজাবেন, বা এটা আসলে আমরা ডাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং আপনার কোনো দেখা গেছে জ্যাকার্ডের যে সাইডে আমরা করি মানে আর কি একটার পর একটা কালার কোড করি সাজাই, ওইটার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখানে এটা বোঝানোটা বোকামি হবে। তো আপনাকে আমি কোনো একটা মানে অন্য একটা সেপারেট ভিডিও তৈরি করব এই শ্যাডো টুলের উপরে। তো এটা হচ্ছে ক্লিয়ার কালার ল্যাম্প বা লাম্প, যাই হোক। তো এটার মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে যে দোয়েলটা আছে, এইখানে এইখানে দোয়েলের একটা মানে এটার একটা এরিয়া আছে। তো এরপরে এদিকে ফাঁকা, নিচে ফাঁকা, এই পাশে ফাঁকা, এটা এটার সাথে কানেকশন নাই, বা এটা এইটার সাথে কোনো কানেকশন নাই। তো যার কারণে যখন আমার এই টুলটা সিলেক্ট করা থাকবে, তো আমি যেই কালারের উপরে ক্লিক করব সেই কালারের সাথে যত প্রকার কালারের কানেকশন আছে সবগুলো মুছে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন
মুছে গেছে, কিন্তু এই যে মাঝখানে কয়েকটা কালার কানেকশন ছিল না, যার কারণে এগুলো মুছে নাই। তো যেমন এইখানে দেখেন যে এইখানে কিন্তু সবগুলো কালার একসাথে কানেকশন আছে। তো আমি যখন এটা ক্লিক করব চলে গেল। সো আবার দেখেন নিচে নিচে একটা ফর্ম পার্টের ডিজাইন। তো এই ক্লিয়ার কালার দিয়ে আমি যখন এটাতে ক্লিক করব পুরোটাই কিন্তু চলে গেল, কারণ এটা পুরোটাই কিন্তু একসাথে কানেকশন করা। যখনই ধরেন কোনো কানেকশন থাকবে না, যেমন এখান থেকে আমি কানেকশন বিচ্ছিন্ন করে দিলাম, উপরেরটা আলাদা এখানেরটা আলাদা, তাহলে আপনি দেখবেন এইখান থেকে এটা ক্লিক করলে শুধু নিচেরটা গেল, উপরেরটা আর গেল না। অথবা শুধু উপরেরটাতে ক্লিক করলে উপরেরটা গেল, নিচেরটা আর গেল না, কারণ এই দুইটার একে অপরের সাথে আর কানেকশন নাই। তো এর পরেরটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার, মানে আমরা ফটোশপে যে ওয়ান্ডার টুলটা ব্যবহার করি ঠিক সেরকম এটাও। অর্থাৎ এর মানে হচ্ছে ধরেন এখানে কিন্তু এই যে একটা কালার আছে, এই কালার কিন্তু এটুক পর্যন্তই। তো যেই কালারের উপর আমি ক্লিক করব শুধু সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন যে এই কালার থেকে এইখান থেকে জয়েন এসে এই পুরোটা এই যে এইখান থেকে মানে এটার এই কালারের যতটুক পর্যন্ত একে অপরের সাথে জয়েন্ট আছে ততটুক পর্যন্ত কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। অথবা আপনারা এটা দেখেন এখানে এই যে এই কালারের সাথে এইটুকু এই কয়টার সাথে কারোর সাথে কিন্তু কানেকশন নাই, যার কারণে এখানে যদি আমি প্রেস করি মানে লেফট ক্লিক করি তাহলে শুধু এটাই সিলেক্ট হয়ে গেল। তো আপনারা সাধারণত এই চার কোনা বক্স দিয়েই সবসময় সিলেক্ট করে থাকি। তো নিজের ইচ্ছা মতো কিন্তু সিলেক্ট করা যায় না, নিজের ইচ্ছা মতো সিলেক্ট করা যায় শুধুমাত্র এই ওয়ান্ডার টুল দিয়ে এবং এই ইরেগুলার সিলেকশন বক্স দিয়ে। তো এই ওয়ান্ডার টুলটা দিয়ে আপনি যখন একটা কালার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাতে আবার ক্লিক করে এই এরিয়া মানে আর কি এই প্যাটার্নটা আপনি অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এটাই মূলত। তো এরপরে হচ্ছে ইরেজার। তো আপনারা এই ইরেজার টুলটা দিয়ে কোনো কিছু ইরেজ করতে পারবেন, অর্থাৎ মুছতে পারবেন। তো ধরেন এখানে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা সার্কেল চলে এসেছে। তো এই সার্কেল চলে এসেছে, এটা হচ্ছে 1 নাম্বার কালার কোড দিয়ে। যদি ধরেন আপনি 0 নাম্বার কালার কোড দেন বা এটা সিলেক্ট করে রাখেন, তাহলে এখানে ক্লিক করলে 0 নাম্বার কালার কোড দিয়ে এটা ফিল হয়ে যাবে, অর্থাৎ মুছে যাবে। তো এই যে চার কোনা এখানে যতগুলো নিডল মুছে গেল, যতগুলো প্রসেস অথবা নিডল মুছে গেল, তো আপনি চাইলে এইগুলো কমাতেও পারবেন আবার বাড়াতেও পারবেন। তো এটা করার জন্য এখানে এসে রাইট ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি ধরেন 50 দিলেন, তো দেখলেন এটা বেড়ে গেল। তো এখানে আবার ক্লিক করলে এই যে আবার ধরেন এটাকে আপনি 100 দিয়ে দিলেন, তারপরে এখানে ক্লিক করলেন, দেখতে পাচ্ছেন যে এটা আরো বেড়ে গেল। তো এইভাবেই আপনি যেই কালারটা সিলেক্ট করা থাকবে সেই কালার দিয়ে রাইট ক্লিক করলে সেই কালার দিয়ে পুরো মানে আর কি ইয়াটা হয়ে যাবে আর কি, ফিল হয়ে যাবে যেই ডেনসিটি আপনি এখানে দিয়েছেন। তো এরপর এটা হচ্ছে ইরেগুলার সিলেকশন বক্স। এটার অর্থ হচ্ছে আপনি আপনার মন মতো আর কি সিলেকশন বক্সের ইয়াটা সেট করতে পারবেন। যেমন ধরেন এটা দিয়ে শুধু চার কোনায় ভাবেই সিলেক্ট করা যায়, আর এটা দিয়ে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে এগুলো এটা দিয়ে কিন্তু মানে আর কি আনলিমিটেড ভাবে আর কি সিলেক্ট করা যায়। তো প্রথমে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আরেকটা ক্লিক করলাম, তারপরে এখানে আরেকটা ক্লিক করলাম, তারপর আমি চাইছি যে এই পর্যন্ত আমি সিলেক্ট করব, তাহলে এই সবার লাস্টে গিয়ে ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। তো এই এরিয়াটাকে এখন আমি মাঝখানে ক্লিক করে যে কোনো কোথাও নিয়ে যেতে পারবো।
তো এই ছিল এটার কাজ। এরপরে ধরেন এই দোয়েল পাখিটা, তো আমরা এই এর আগের ভিডিওগুলোতে মিরর, এই যে মিরর মানে আর কি হরিজন্টালি মিরর এবং ভার্টিক্যালি মিরর এই দুটোর কাজ দেখিয়েছিলাম। তো এটাও হচ্ছে ঠিক সেরকমই, এই দুইটার সমন্বয় আর কি এইটা। তো প্রথমে আমি এই এরিয়াটা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে এখন এই মিররে প্রেস করি। প্রেস করার পরে এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে এটা উল্টো পাশে ঘুরে গেল, মানে সাইডে ঘুরে গেল। বাম পাশ এবং ডান পাশ এই দুইটো আর কি একে অপর দিকে ঘুরে গেল। আবার যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আবার বাম পাশ ডান পাশ একে অপর দিকে ঘুরে গেল। তো আমি যদি চাই এটাকে উপরের বা নিচের দিকে ঘোরাতে, তাহলে কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা উপরে নিচে। এবং যদি আপনি ডানে বাঁয়ে ঘোরাতে চান তাহলে কন্ট্রোল বাটন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আবার ক্লিক করলেই এটা ডানে বাঁয়ে। সো ঠিক এইটার মতো আর কি। তো এরপর এটা হচ্ছে টুলবার সেটিং। তো টুলবার সেটিং এর কাজটা কি? এই যে এখানে যে যতগুলো টুল আছে, তো এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম টুলগুলো আমাদের কিন্তু কোনো কাজে লাগে না। যেমন এই টুলগুলো, তারপরে এই যে বর্ডারের টুলগুলো, এগুলো কিন্তু আমাদের তেমন একটা কাজে লাগে না। সো আপনি চাইলে এখান থেকে এই টুলগুলো হাইড করে দিতে পারেন। তো এই কারণে এই যে টুলবার সেটিং, এখান থেকে ধরেন আপনি এই যে মুভ টুল, এটাকে আপনি এখানে রাখতে চান না, তাহলে এখানে আনচেক দিয়ে দিবেন, আনচেক দিয়ে ওকে করে দিবেন। তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আর সেই মুভ টুলটা নাই। সো আবার যদি ওইটাকে আনতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে মুভ টুলে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকে। তো দেখতে পাচ্ছেন আমার মুভ টুলটা এখানে চলে এসেছে। তো এরপরে আপনি আবার চাইলে এই মুভ টুলটাকে উপরে নিয়ে যেতে পারবেন। তো যার কারণে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই মুভ টুলটাকে ধরে উপরের দিকে নিয়ে আসবেন। আসার পরে এই যে মুভ টুল এখানে চলে আসলো, তারপরে আবার এখান থেকে এখানে নিয়ে যাবেন, তারপরে আবার বাকিটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে আবার মুভ টুলটা চলে আসলো। তো এইভাবে আপনি সেটিং করে নিয়ে, মানে আপনার ইচ্ছা মতো সেটিং করে নিয়ে এই সেটিংটাকে আবার আপনি সেভ করে রাখতে পারবেন। কিভাবে? ধরেন আমি এটা ইচ্ছা মতো সেটিং করে নিলাম, নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে আমার কিন্তু এই সেটিংটা সেভ হয়ে যাবে। তো এখানে আমি একটা নাম দিলাম কে কে কে, দিয়ে ডেস্কটপে এটা আমি সেভ করে দিলাম। সেভ করে দিলেই এই যে দেখতে পাচ্ছেন TSF ফরম্যাটে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। তো এই TSF ফাইলটা ধরেন আমি অন্য কোনো কম্পিউটারে যদি এখান থেকে এই ইম্পোর্টে গিয়ে এই TSF এই ফরম্যাটের ফাইলটি ওপেন করে দেই, তাহলে আমি যেভাবে সেটিং করে রেখেছিলাম সেইভাবে সেটিংগুলো আবার সে মানে আর কি একাই অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এই ছিল আর কি টুলবার সেটিং এর কাজ। তো এবার আসা যাক নিচের এই টুলগুলোতে। তো এই টুলগুলো আমি একটু আর কি অন্যভাবে সাজিয়েছি। তো এটাকে আমি প্রথমে রিসেট দিয়ে নিই, কারণ এটা আমি নিজের ইচ্ছা মতো সাজিয়েছিলাম। তো এখানে রিসেট দিলে এটা রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার পরে এটা এখানে অল সিলেক্ট, তারপরে ওকে। তো এবারে দেখতেই পাচ্ছেন যে এটা বাই ডিফল্ট ভাবে কিন্তু এইরকমই থাকে। তো যাই হোক, এখন এটার কাজ হচ্ছে প্রথমটা হচ্ছে নিড ভিউ টু ইন্টারশিয়া, অর্থাৎ
নিড ভিউ, এই যে এই আমার যে এখানে এটা আছে, এখানে দেখতে পাচ্ছেন নিড ভিউ, এখানে ইন্টারশিয়া, এখানে জ্যাকার্ড, এখানে রিয়াম্যাপ। তো এই যে এই অপশনটা, এটার এটার কাজ হচ্ছে নিড ভিউ এর যেটা আছে এটা কপি হয়ে ইন্টারশিয়া ভিউ চলে যাবে। তো এখানে দেখেন, দেখুন এখানে হচ্ছে ইন্টারশিয়া ভিউ, এখানে হচ্ছে নিড ভিউ। তো এখানে লেখা দেখছেন নিড ভিউ টু ইন্টারশিয়া ভিউ। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এইটা কপি হয়ে ইন্টারশিয়া ভিউতে চলে এসেছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের প্যাটার্নটাকে ইন্টারশিয়া ভিউয়ে নিয়ে গিয়ে মাল্টিপল ফিটার অ্যাড করি। তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটির দ্বারা কাজ করতে পারেন, অথবা ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক এরিয়া কপি করে নিয়ে যাবেন ইন্টারশিয়া ভিউয়ে। তো সেক্ষেত্রে এখান থেকে এটা ক্লিক করবেন, মানে অর্থাৎ এইখান থেকে ক্লিক করে এটা যে কোনো একটা এরিয়া সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর কপি টু, এই যে কপি টু, এই যে ইন্টারশিয়া ভিউ। সো এইখান থেকেও করতে পারেন অথবা এই অপশন থেকেও করতে পারেন। তো এরপরে হচ্ছে নিড ভিউ টু জ্যাকার্ড ভিউ, অর্থাৎ এই নিড ভিউ যেটা আছে সেটা এই জ্যাকার্ড ভিউ অটোমেটিক চলে যাবে। এটাই হচ্ছে নিড ভিউ টু জ্যাকার্ড ভিউ। এরপরে হচ্ছে ইন্টারশিয়া ভিউ টু নিড ভিউ, অর্থাৎ এই ইন্টারশিয়াতে যা আছে সব নিড ভিউ চলে আসবে। তো দেখেন এটা হচ্ছে আমার নিড ভিউ এর প্যাটার্ন, আর এটা হচ্ছে ইন্টারশিয়ার প্যাটার্ন। তো ইন্টারশিয়ার প্যাটার্নটা এই যে এখানে ইন্টারশিয়া টু নিড ভিউ। তো এখানে ক্লিক করলে এখন নিড ভিউ আসলে দেখতে পাচ্ছেন যে এইখানেও সেম প্যাটার্নটি কপি হয়ে চলে এসেছে। তো ব্যাগে চলে গেলে তাহলে আমার সেই আগের প্যাটার্নটি চলে আসলো। তারপর এটা হচ্ছে ইন্টারশিয়া ভিউ টু জ্যাকার্ড ভিউ, অর্থাৎ এই ইন্টারশিয়া ভিউটাই জ্যাকার্ড ভিউয়ে কপি হয়ে যাবে। এরপর জ্যাকার্ড ভিউ টু নিড ভিউ, অর্থাৎ এই জ্যাকার্ড ভিউটা নিড ভিউয়ে আসবে। এরপর জ্যাকার্ড ভিউ টু ইন্টারশিয়া ভিউ, অর্থাৎ এই জ্যাকার্ড ভিউটা ইন্টারশিয়া ভিউয়ে চলে আসবে। তো এগুলো খুবই সিম্পল টুল, এগুলো তেমন একটা ব্যবহার করা যায় মানে হয় না। তো এটা হচ্ছে, এর পরের টুলটা হচ্ছে ইউজার মাইক্রো। তো ইউজার মাইক্রো টুলটা মূলত মডিউলের জন্য। আমি যখন মডিউলের ভিডিও আপলোড করব তখন আর কি এই টুলটার কাজ করে দেখাবো। সো এই টুলটা যারা নতুন প্রোগ্রামার তারা কিন্তু এখন এই টুলটার কাজ তেমন একটা বুঝবেন না, এই টুলটা এবং এই যে এক্সপেন্ড নিট, এই টুলটা। তো এই যে এটা হচ্ছে মডিউলের জন্য, এবং যখন আপনি একটা মানে আর কি মডিউল থেকে এক্সপেন্ড করবেন, অর্থাৎ মডিউল থেকে নিট ভিউটা আর কি বের করতে চান, যে কিভাবে মডিউলটা কিভাবে মানে আর কি মডিউলের যেই আহ, এটা সহজভাবে বলা যায় যে কোনো পার্টে মডিউল থাকলে সেই পার্টটা কিভাবে নিট হবে, যেমন আমরা এইচসিডি তে দেখি, ঠিক এখানে প্রেস করলে ঠিক ওই রকমে চলে আসবে। তো যাই হোক, এই দুইটা টুলের কাজ আমি পরে দেখাবো। তারপর এটা হচ্ছে ইয়ার্ন ফিডার স্প্লিট। এই ইয়ার্ন ফিডার স্প্লিট এর অর্থ হচ্ছে, ধরেন অনেক সময় কিন্তু আমরা একসাথে একাধিক ফিডার ব্যবহার করি, অর্থাৎ একটা ফিডার একসাথে ডাবল ফিডার ব্যবহার করি। তো এইখানে 17 নম্বরে 3 নম্বর ফিডার দেওয়া আছে। এরপরে 18 নম্বরে কিন্তু আপনি আরো একটা ফিডার দিতে পারবেন এইখানে। তো এখানে যদি আপনি 2 নাম্বার দেন, 2 নাম্বার দেন, তাহলে এই যে এখানে যে 3টা রো, 4টা রো, এই 4টা রো একসাথে 2টা ফিটার নিড করবে, মানে 2টা ফিটার নিয়ে নিড করবে। তো এটা হচ্ছে সেই রকমের একটা মানে আর কি যে আপনি ধরেন এইখানে আপনার 4 নাম্বার ফিটার আছে,
সো 4 নাম্বার ফিটার বরাবর যেন যখনই 4 নাম্বার ফিটার নিড করবে তখনই যেন সেই সাথে 2 নাম্বার ফিটারটা নিয়ে নেয়। তো এটা আপনি কিভাবে সেট করবেন? নিশ্চয়ই আপনি এইভাবে ম্যানুয়ালি হাত দিয়ে করবেন যে এইখান থেকে এই পর্যন্ত 4, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 2 দিয়ে দিই। কিন্তু যখন অনেকগুলো ফিটার মানে আর কি অনেক মানে অনেক বড় ধরনের আর কি কাজ করতে হতে পারে, যেমন ধরেন প্রথমে একবার তারপরে দুইবার বা যাই হোক, এটার কাজ হচ্ছে ধরেন আমি এই 2 নাম্বার ফিটার বরাবর 3 নাম্বার ফিটার যেন নেয়, মানে যখন দুই নাম্বার ফিটার নিয়ে নিট করবে তখনই যেন 3 নাম্বার ফিটার নিয়ে নেয়। তো এইটাই হচ্ছে এটার কাজ। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর বডিতে এই যে এখানে দেখতে পাচ্ছেন বডিতে যখনই 2 নাম্বার ফিটার নিবে তখনই এখানে 4 নাম্বার ফিটারটা যেন নিয়ে নেয়। এটা চাইলে পরিবর্তন করা যায়। সরি, যখনই 2 নাম্বার এই যে এটা হচ্ছে ওয়ান মানে ইয়ান ফিটার 1 অর্থাৎ এটা মেইনটা, আর যখনই 2 নাম্বার ফিটার নিবে তখনই যেন এখান থেকে 5 নাম্বার ফিটারটা নিয়ে নেয়। ওকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক পাস চলে এসেছে। এই যে যেখানে যেখানে 2 নাম্বার ফিটার কাজ করছে সেখানে সেখানে 5 নাম্বার ফিটারও কাজ করছে। সো এর পরের টুলটা হচ্ছে ইয়ান ফিডার ওয়াভিং মোড, অর্থাৎ এই যে ইয়ান ফিডার স্প্লিট, এটা দিয়ে যেমন আমরা এই প্রথম ইয়ান ফিডার থেকে দ্বিতীয় ইয়ান ফিডারে অটোমেটিক ইয়ান ফিডার নিয়েছি, ঠিক এইরকম যে এই প্রথম ইয়ান ফিডার থেকে এই যে 14 নাম্বার অর্থাৎ 16 নম্বর যে ওয়াক মোডটা আছে অর্থাৎ জ্যাকার্ড বা ইন্টারশিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, তো এই ফিডারের মাধ্যমে এই মানে আর কি এটা না মানে এটা নেওয়া যায় আর কি। যেমন ধরেন এখানে এটা প্রথমে আমি এগুলো সরিয়ে দেই, সরিয়ে দেওয়ার পর যেমন ধরেন এইখানে 2 নাম্বার এখানে 2 নাম্বার কাজ করছে, তো এটা সিলেক্ট না করলেও চলবে। তো এখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি চাইছি যে 2 নাম্বার ফিটার বরাবর জ্যাকার্ড অথবা ইন্টারশিয়া দিতে। তো এখানে কয় কালারের 2 কালার 3 কালার না 4 কালার, সো 2 কালারের দিলাম। আর এখানে মানে লেদার ব্যাগ কি হবে, সো ধরুন 1/1। এরপর এটা হচ্ছে মডিউল পেজ, অর্থাৎ এই যে এখানে যে ইয়ান ফিটার সিলেক্ট করে দেয় সেটার পেজ। তো ধরেন আমি পেজ 1 দিলাম, দেওয়ার পর ওকে। তো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে 2 নাম্বার ফিটারটা ছিল, সো যখন আমি মানে আর কি ইয়া করব কি বলা যায় এটাকে জ্যাকার্ড, তখন তো আর ইয়ান ফিডার এখানে থাকে না। তো ইয়ান ফিডার অটোমেটিক মুছে গেছে এবং সেখানে কিন্তু অটোমেটিক জ্যাকার্ডের কালার কোড গুলো বসে গেছে। তো এটা খুবই আর কি ইন্টারেস্টিং একটা টুল। তো এরপরে এটা হচ্ছে ইয়ান ফিডার ফিল কালার। তো ইয়ান ফিডার ফিল কালার এটা মূলত আমরা যখন কোনো ইসের কাজ কালার স্টেপের কাজ করি, অর্থাৎ এখানে আমরা ফিডারটা আমাদের ইচ্ছা মতো এখানে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ সাজাতে পারবো এই টুলটা দিয়ে। তো এই টুলটা যখন কোনো কাজ হবে আমার মানে এই টুলটার যখন প্রয়োজন পড়বে তখন আমি এটার উপরে একটা ভিডিও তৈরি করে দিব। সো এরপরে এটা হচ্ছে শেপ সেটিং, অর্থাৎ ধরেন একটা শেপ আপনার কাছে আছে, আমি একটা শেপ তৈরি করি।
অথবা এখান থেকে একটা শেপ নিয়ে নেই। কিছুটা লোডিং নিচ্ছে, আপনারা ওয়েট করেন। তো এখানে একটা শেপ নিয়ে নিয়েছে। এখন ধরেন এমন একটা মানে আর কি যে যেখানে কোনো কালার কোড নাই, মানে এমন একটা প্যাটার্ন যেখানে কোনো কালার কোড নেই। তো কালার কোড গুলো প্রথমে আমি মুছে দেই। তো এটা একটা শেপ। তো এই শেপের মধ্যে এখানে দেখবেন যে 2 নেডেল নাই, এখানে 2 নেডেল নাই, এখানে 3 নেডেল নাই। তো এখানে আমি চাইছি যে এখানে আমি ডাউন দিব। ডাউনটা হচ্ছে ধরেন এই যেখানে যেখানে 2 নেডেল নাই সেখানে সেখানে আমি 2 নেডেলের ডাউন দিব। তাহলে ম্যানুয়ালি দিতে গেলে আমাকে এইভাবে ডাউনটা দিতে হবে। এইভাবে কিন্তু আমাকে ডাউনটা দিতে হবে। আবার যখন আমি যেখানে 3 নেডেল সেখানে কিন্তু আমাকে এইভাবে হাতে ম্যানুয়ালি ভাবে ডাউনটা দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা এই টুলটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে শেপ টুল। তো শেপ টুলে প্রথমে আপনাকে একটা এরিয়া সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি কোন এরিয়ার মধ্যে কাজ করতে চান। ধরেন আমি এইটুকের মধ্যে কাজ করব। এই 16 নম্বর কালার কোডটা মুছে দিই। সো ধরেন আমি এইটুকের মধ্যে কাজ করব। তো এই শেপ টুলটা নিয়ে এখানে দেখতে পাবেন যে 3টা অপশন আছে, একটা কাস্টম, একটা জ্যাকার্ড, একটা নিট। তো যেহেতু এটা জ্যাকার্ড না, এটা হচ্ছে একটা জার্সি প্যাটার্ন অথবা ড্রপ প্যাটার্ন, যেই প্যাটার্নই হোক, তখন আপনারা যাবেন নিটে। যখন এটা জার্সি প্যাটার্ন থাকবে তখন আপনারা যাবেন জার্সিতে। তো নিটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার 2 নেডেল করে আছে, 1 নেডেল করে কিন্তু কোনো ডাউন নাই। সব যত ডাউন আছে 2 নেডেল এবং 3 নেডেল, বা এর থেকে বেশিও থাকতে পারে। যেহেতু 1 নাম্বার নাই তাই 1 নাম্বারের টিক চিহ্নটা আমি উঠিয়ে দিচ্ছি। তো 2 নাম্বার আছে তাই 2 নাম্বারের টিক চিহ্ন দিলাম, আর 3 নাম্বার আছে তাই 3 নাম্বারেও টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বারে অটোমেটিক 2 কাটা ডাউন চলে এসেছে, এইখানেও 3 নাম্বারে 3 কাটা ডাউন চলে এসেছে। তো আমি চাইলে এটাকে আরো মডিফাই করতে পারবো। ধরেন শেপে গেলাম, শেপে যাওয়ার পর এখানে দিলাম 5 দিয়ে ওকে। অর্থাৎ এটা হচ্ছে হাইট নেডেল, মানে আপনি সরি মানে আপনি এই যেখানে যেখানে 2 নিডল গ্যাপ সেখানে আপনি কত কাটা ডাউন দিতে চান। ধরেন 2 নিডল গ্যাপে আপনি দিতে চান 4 কাটা ডাউন, তাহলে এখানে 4 দিবেন। এবং 2 নিডল ডাউনে আপনি কতটা লুজ নিডল দিতে চান, ধরেন একটা লুজ নিডল দিবেন তাহলে 1। এবং 3 নিডলটা আপনি কত কাটা ডাউন দিতে চান, তো ধরেন এটা 7 কাটা ডাউন। এবং কতটা নিডল হাইট দিতে চান, ধরেন একটা নিডল হাইট, তো দিলাম। তো দেখতেই পাচ্ছেন
3 নিডল ডাউনটায় 7 কাটা ডাউন চলে এসেছে একটা হাইট, এবং 2 নিডল ডাউনটায় 4 কাটা ডাউন চলে এসেছে এবং একটা হাইট। তো এইভাবেও এদিকে আপনারা সেম কন্ডিশন দেখতে পাবেন। তো এরপর হচ্ছে এখানে জ্যাকার্ড, অর্থাৎ আপনার এটা যদি জ্যাকার্ড হয়ে থাকতো তাহলে আপনি জ্যাকার্ডে ক্লিক করে ওকে দিতেন, কারণ জ্যাকার্ড এবং জার্সির কালার কোডগুলো কিন্তু এক না। তো এটা কিন্তু ওকে দিলাম কিন্তু কাজ করে নাই। তো কাজ করে নাই কেন? আসলে এখানে অলরেডি মানে ডাউনের কালার কোড আছে। তো ব্যাকে গিয়ে এটাকে আমাকে আগে রিমুভ করে নিতে হবে। রিমুভ করে নেওয়ার পরে তারপর শেপ থেকে আমি যখন ওকে দিব তখন এখানে এই যে জ্যাকার্ডের যেই মানে ডাউনের কালার কোড গুলো সেগুলো চলে এসেছে। সো এর পরের টুলটা হচ্ছে 1 by 1 কনভার্সন, অর্থাৎ এটা মানে আর কি অনেক সময় দেখা যায় যে মাল্টি গেজে কাজ করা লাগে, অর্থাৎ এটার কাজ আমি পরে বলি, কারণ এটা নতুন যারা প্রোগ্রামাররা তারা এটার কাজ বুঝবেন না। তো মানে এটা আর কি আপনার পার্টটা অটোমেটিক 1 by 1 মানে, আচ্ছা যাই হোক এটা আমি পরে বুঝিয়ে দেব। এরপর এটা হচ্ছে আপনার কম্প্রেস সেপারেট, অর্থাৎ কম্প্রেস অর্থাৎ চাপ দিয়ে ছোট করা, অথবা সেপারেট বা যাই হোক। তো এটার কাজ হচ্ছে ধরেন কোনো একটা প্যাটার্নে আমরা একটা ডিজাইন করছি, তো সেই প্যাটার্নে যদি কোনো গ্যাপ থাকে মাঝখানে কোনো ডাউনের জন্য বা কোনো স্টিচের জন্য, অথবা যে কোনো প্রকার আমরা বডিতে একটা টেক্সচার দিতে চাই, অর্থাৎ কোনো একটা ডিজাইন দিতে চাই, কিন্তু বডির কোনো একখানে বা কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা আছে। তো যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাদের প্যাটার্নটা সেখানে পুরোপুরিভাবে মিলে মানে আর কি মিলবে না। তো প্যাটার্নটা পুরোপুরি মিলার জন্য অথবা যাই হোক অন্য কোনো সুবিধার ক্ষেত্রে আমরা এই 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 সেপারেট বা কম্প্রেস টুলটা ব্যবহার করে থাকি। তো এর জন্য প্রথমে আমি একটা স্টিচওয়ালা নিয়ে নিই প্যাটার্ন। ধরেন এখানেই আমি এখানে 10 নিডল স্টিচ দেব। সরি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিপ হয়েছে, অর্থাৎ স্টিচ হয়েছে। তো এখন যদি আমি এখানে কোনো একটা প্যাটার্ন দেই, টেক্সচার দেই, তাহলে কিন্তু এই গ্যাপের মধ্যেও সেই টেক্সচারটা চলে আসবে। তাহলে কি হবে, পুরো পার্টের মধ্যে আমার টেক্সচারটা ঠিক মতো বসবে না। তো যার কারণে আমি চাইলে এই যে এইগুলো আছে এই এই দুইটাকে আমি আপাতত সরিয়ে রাখতে পারি, এবং পরবর্তীতে আবার আহ, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আবার এটাকে ব্যাক করে আনতে পারবো। তো কিভাবে? তো এটার জন্য আপনাকে একটা ডিফারেন্স খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনার এইটার মধ্যে এবং এইটার মধ্যে ডিফারেন্সটা কি। তো এইটার মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক কিছু, যেমন এইটার ডেনসিটি হচ্ছে 8 আর এইটার ডেনসিটি হচ্ছে 9। স্টিলে সাধারণত ডেনসিটি 9 থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 9। আবার এটার স্পিডও আলাদা, এইটার স্পিডও আলাদা। আবার এটার এম রোলার বা সাব রোলার সবই আলাদা, মানে এটাও আলাদা এটা আলাদা। তো এই জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আহ, এটাকে আপনি সিলেক্ট করে নেবেন, বা যাই হোক সিলেক্ট না করলেও চলবে। এখানে যাবেন, যাওয়ার পরে
এটা দেখতে পাচ্ছেন যে কম্প্রেস সেপারেট এখানে মানে আর কি এইটা সিলেক্ট করা আছে। আর আপনি যখন এইটার কাজ কোনো ভিনেকের উপরে করবেন, অর্থাৎ ফরম পার্টের ভিনেকের উপরে করবেন, তখন এটা টিক দিয়ে রাখতে পারেন, অথবা আহ, মানে টিক দিয়ে রাখতে পারেন। টিক না দিলে তখন কিন্তু ভিনেকের ওইখানে সমস্যা হবে। তো এরপরে এখানে ক্লিক করবেন, ভিনেকটা উঠিয়ে দিবেন, তাহলে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম ডেনসিটি। আমি ডেনসিটি দিয়ে এই দুইটার পার্থক্যটা এই সফটওয়্যারকে বুঝিয়ে দিব। সো ডেনসিটি দিলাম, দেওয়ার পরে ডেনসিটি হোয়েন ফন্ট নিড, যখন ফন্টে নিড করবে তখন, অর্থাৎ আরো ভালোভাবে আমি এটার পার্থক্যটা সফটওয়্যারকে বুঝিয়ে দিলাম। তারপরে একসেপ্ট, একসেপ্ট একসেপ্টটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দিয়ে দেব আমি 8, মানে ডেনসিটি হচ্ছে 8। আমি এইটার ডেনসিটিটা সিলেক্ট করে দিলাম, এরপরে এক্সিকিউট। তো দেখতে পাচ্ছেন যে এই যে পুরো প্যাটার্নের মধ্যে আমি কিন্তু এই সিলেকশন বক্স দিয়ে কোনো এরিয়া সিলেক্ট করি নাই, যার কারণে এই পুরো প্যাটার্নের মধ্যে যত জায়গায় ডেনসিটি 8 আছে পুরোটা হাইড হয়ে গেল। তো হাইড হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি মানে আর কি এখানে যতই কাজ করি ওই যে যেটা হাইড হয়ে গেছে ওইটা কিন্তু চেঞ্জ হবে না। তো এখানে যদি আমার কোনো কাজ করার প্রয়োজন থাকে তাহলে সেই কাজটি করে নিয়ে আবার আমি ধরেন আবার এই টুলে যাব, যাওয়ার পর তখন কিন্তু ছিল এইখানে টিক, মানে কম্প্রেস সেপারেট। এখন কিন্তু এইখানে রিভার্সন। তো এইখান থেকে আমি এই যে এক্সিকিউট এটাতে ক্লিক করলে আবার আমার আগের জিনিসটা চলে আসলো। তো এটা একটা। এবং ধরেন আপনি শুধু এর আগে এখন কিন্তু মানে আর কি এর আগের বার কিন্তু এই বডিটা হাইড হয়ে গিয়েছিল, আপনি এখন চাচ্ছেন শুধু এই বডিটা রাখবেন আর বাকি সব হাইড করে দিবেন। তাহলে এখানে এই যে একসেপ্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সিকিউট। তাহলে দেখতে পাচ্ছেন আপনার শুধু বডি আছে, বাকি কোনো কিছুই নেই। তো এইটার মাধ্যমে আরো অনেক কিছুই করা যায়। যখন আমরা এটার কাজ করব তখন আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন যে কিভাবে এটার কাজ আমরা করি, কোথায় কোথায় এটার প্রয়োজন হয়। তো এটাকে আবার এক্সিকিউট করে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। এরপরে যে টুলটি আছে সেটি হচ্ছে সাইড এন্ড ড্র। এই সাইড এন্ড ড্র টুলটি তেমন একটা প্রয়োজন পড়ে না, তারপরেও যদি প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার কাজ আমি পরবর্তীতে দেখিয়ে দিব। এখন হাতে সময় খুবই কম। তো এরপরে এটা হচ্ছে ন্যারোয়িং স্প্লিট। তো ন্যারোয়িং স্প্লিট হচ্ছে অর্থাৎ আপনার ডাউনের মতো আর কি। এটা আমি পরবর্তীতে এটার কাজ করে দেখাবো। আর এটা হচ্ছে ইম্পোর্ট সিএনটি ফাইল, অর্থাৎ ধরেন আপনার কাছে কোনো একটা প্রোগ্রামের অরিজিনাল ফাইল নাই, শুধু আছে সিএনটি ফাইল, অর্থাৎ মেশিনের ফাইলটা। মেশিনের ফাইল অথবা সফটওয়্যার থেকে সিএনটি করা ফাইল আপনার কাছে আছে। তো ওইটা কিন্তু আপনি এইখান থেকে ওপেন করতে পারবেন না, এইখান থেকে এইভাবে ওপেন করতে পারবেন না। তো সেটাকে ওপেন করার জন্য আপনাকে এই অপশনটির দরকার হবে। তো এইখানে যখন আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেমোরি কার্ড মানে আর কি আমার স্টোরেজ চলে এসেছে। তো এই স্টোরেজ থেকে আপনি যেই ফোল্ডারে আপনার সিএনটি ফাইলটি আছে, যেটিকে আপনি সফটওয়্যারে আনতে চান, সেই ফোল্ডারে চলে যাবেন। সেই ফোল্ডারে যাওয়ার পর ধরেন এই যে এইখানে অনেক সিএনটি, এইচসিডি অথবা 001 এই ধরনের ফাইল দেখতে পাবেন। তো সেখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে ওপেন। তো দেখতেই পাচ্ছেন আমার সেই সিএনটি ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা মেশিন থেকেও ফাইল নিয়ে মানে আপনার এই সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারবেন।
তো এরপর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নিটিং, এটার কাজও আমি পরে দেখিয়ে দিব। এখন শুধু আমি ইম্পর্টেন্ট যেগুলো টুল আছে সেগুলোর কাজ করে মানে আর কি দেখিয়ে দিই আপনাদেরকে। তারপরে এই যে ডিসপ্লে ইয়ার্ন ফিডার স্টপ পয়েন্ট, এটা মেশিনে দেখবেন পার্কের ওইখানে 1 থেকে 8 পর্যন্ত পেজ আছে। আচ্ছা যাক, এটাও পরে বলি। আর এটা হচ্ছে অ্যাডজাস্টিং জ্যাকার্ড ভিউ, এটা মূলত আমাদের জ্যাকার্ড, যখন যে কোনো জ্যাকার্ড প্রোগ্রাম করি তখন এটার কাজে লাগে। তো পরবর্তীতে যখন আমি জ্যাকার্ডের প্রোগ্রাম করব তখন এই টুলটির কাজ আমি দেখিয়ে দিব। তারপর এখানে লুজ স্টিচ ইয়ার্ন ফিটার কনফিগারেশন, তো এটা আপাতত থাক। তারপর কনভার্ট টু এইচসিডি, অর্থাৎ কোন একটা ফাইলকে এইচসিডি তে কনভার্ট করা। তো এখান থেকে ফাইল চুজ করা যাবে এবং এখানে যাই হোক এটারও কাজ আমি পরে বলে দিব। তারপর এটা হচ্ছে সেট সেপারেটলি ট্রানজিশন। সেট সেপারেটলি ট্রানজিশন অর্থাৎ 1 by 1 অথবা 2 by 1 বা 2 by 2, এই ধরনের যত ট্রান্সফার এখান থেকে সেট করা যায়। পুরো প্যাটার্নের ট্রান্সফারটা আর কি এখান থেকে সেট করানো যায়। সো এই সেপারেটলি ট্রান্সফার অনেক নতুন প্রোগ্রামার এখনো জানে না। সো এটা আপাতত থাক, এটাও আমি পরে দেখিয়ে দিব। তারপর এইচসিডি, এই ফাইলটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করার পরে এই প্রোগ্রামটাকে আপনার যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ মেশিনে এটা কিভাবে নিট করবে সেটা যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এটার একটা বড় আর কি ফাইল হয়ে আপনাকে, মানে একটা ফাটানো ফাইল অর্থাৎ এক্সপ্যান্ডেড ফাইলটা বা সিএনটি বলতে পারেন, যে মেইন ফাইল থেকে আপনাকে সিএনটি ফাইলটা আর কি সে শো করাবে যে আপনার প্যাটার্নটা ঠিক এইরকম হয়েছে। তারপরে এটা হচ্ছে অটো কপি অফ স্টিচ সিলেকশন, এটার মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু প্রোগ্রামের পরিবর্তন করি, ডেনসিটি পাল্টাই। তো অনেক সময় দেখা যায় যে আমরা এখান থেকে ডেনসিটি পাল্টাই, তো পাল্টানোর পরে দেখা যায় শুধু ডেনসিটি পাল্টে গেছে কিন্তু স্প্রিড, তারপর এম রোলার, সাব রোলার এগুলো কিন্তু পাল্টে না। সো যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার বডিতে যেরকম ছিল সেরকম একটা কপি, মানে অল ইয়াতে যত ধরনের এটা 1 by 1 আমি ক্লিক করে দিয়েছি, সরি। মানে আর কি যত ধরনের টেবিল আছে, টেনশন টেবিল, স্পিড টেবিল, সবগুলোতে কপি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেনশন আছে, ডেনসিটিতে টেনশন আছে 5-এ, কিন্তু এখানে স্পিড, এম রোলার, ও রোলার সবকিছু 8-এই আছে। তো এইগুলোকেও যেন আমি 5-এ নিয়ে যেতে পারি, যেমন এখানে 5 আছে। তো এখানে আমি কপিতে ক্লিক করলে এই যে অটো কপিং অফ স্টিচ সিলেকশন, অর্থাৎ কপিতে ক্লিক করলে অটোমেটিক বডিতে যা ছিল সবগুলো কপি হয়ে এম রোলার, এ রোলার, এই যে স্পিড,
টেন্সিলিটি অর্থাৎ এগুলো রোলারের আর কি, রোলার। তো যাই হোক, এরপরে এইখানে আছে জ্যাকার্ড ট্রিমিং। তো এটা আমি পরে বলবো, জ্যাকার্ড ট্রিমিং। তারপর সিঙ্গেল সাইড ট্রিমিং, এটাও পরে। তো এগুলো জ্যাকার্ড রিলেটেড টুল। তারপর এটা হচ্ছে ভিনেক রো মুভিং, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা ভিনেক তৈরি করি দুই পাশে দুই পাশে এক রো পর পর অথবা দুই রো পর পর প্রসেস মারে। তো আবার অনেক সময় দেখা যায় যে একটা স্লিপের রিপ দুই পাশে এবং মাঝখানে ফাড়া। তো সেই ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করা হয়। যেমন দেখেন, এখানে আমি দিলাম এবং এইখানেও দিলাম। তো এরপর এটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে আসলাম এইখানে ভিনেক কপিং। এখানে আসার পর ধরেন আমি চাই যে এইটা দুই কসেস মারবে, আবার পরে এটা দুই কসেস মারবে, আবার পরে এটা দুই কসেস মারবে, আবার পরে এটা দুই কসেস মারবে। তাহলে এখানে দুই কসেস দুই কেস মানে 4 রো। ডিস্টেন্স আমি 4 রো দিলাম এবং মুড দিলাম লেফট, এবং ক্লিয়ার ফাংশন না দিয়ে এটা থেকে যাক। তারপর ইয়ান ফিডার, অর্থাৎ লেফট সাইডে আপনি চাইলে এক ফিডার দিতে পারেন, রাইট সাইড চাইলে আরেক ফিডার দিতে পারেন। তো লেফট সাইডে আমি দিতে চাই 2 নাম্বার এবং রাইট সাইডে দিতে চাই 3 নাম্বার। 3 নাম্বার দিয়ে, আর যদি দেখা যায় যে আপনার ভিনেক, তাহলে আপনি এখানে 1 ফিডার ভিনেক দিয়েও কাজ করতে পারবেন। সো এখানে আমি ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 4 রো পর পর রিমুভ হয়ে গেছে। এবং ইয়ান ফিডারে যদি যাই, সো এটা দেখতে পাচ্ছেন 2 নাম্বার, আবার এটা 3 নাম্বার, আবার এটা 2 নাম্বার, আবার এটা 3 নাম্বার। তো এইভাবেই কিন্তু খুব সহজে এবং দ্রুতভাবে আপনারা এই পিডিএসআর কাজগুলো করতে পারবেন। সো এরপরে হচ্ছে সিমুলেশন। এই সিমুলেশনটা হচ্ছে আপনার এইটার মানে আর কি, এই যে পার্টটা হলো, তো এই পার্টটা একটা 3D ভিউ বা 2D ভিউ বলতে পারেন। সো এটা কিভাবে নিট হচ্ছে, কোথা থেকে কোথায় সুতা কিভাবে যাচ্ছে, সেটা আপনাকে একটা পিকচারের মতো করে দেখাবে। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমে 1 বাই 1 নিট করে, আবার আসার সময় 1 বাই 1 নিট করে, আবার যাওয়ার সময় 1 বাই 1 নিট করে। তো এইভাবেই কিন্তু এই এভাবেই কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে কোথায় নিট হচ্ছে, কোথায় তাক হচ্ছে, কোথায় ট্রান্সফার হচ্ছে। যেমন একটু উপরে গেলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার হচ্ছে। তো এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। তারপরে এটা হচ্ছে সিমুলেট। সিমুলেট মানে হচ্ছে আপনার পার্টটা মেশিনে বানানোর পর আপনার পার্টটা দেখতে কেমন হবে সেটাই আপনাকে এখানে দেখিয়ে দিবে। সো সেটার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন আপনার এখানে ফিডার আছে 3 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে 3 নাম্বার ফিডারে কি দিতে চান এবং 4 নাম্বার ফিডারে কি দিতে চান সেটা এখানে কালারটা সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন।
সো এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন যে আমার পার্টটা নিট হওয়ার পর কেমন দেখাবে। এরপরে এখানে হচ্ছে কারেন্ট মডিউল। তো এটাও মডিউলের কাজ, এটাও আমি পরে দেখাবো। তারপর শর্টিং ইনিং এবং ন্যারোয়িং। তো শর্টিং ইনিং এবং ন্যারোয়িং বা অ্যাডিং বা মাল্টি মাইনাস মাল্টিপ্লাস এগুলোর উপর একটা ভিডিও থাকবে। সেই ভিডিওতে আমি এই সমস্ত টুল নিয়ে আলোচনা করব। আর আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে, তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না। আমি সামনে অন্য কোনো আবার সামনের ভিডিওতে আমি এই বাকি টুলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে আমরা আপনাদেরকে সেই সমস্ত ভিডিও দেখাতে পারি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।